কালো টাকা ওটি যেটা বেনজিরের কাছ থেকে আমরা এখন দেখতেছি, বা কালো টাকা ওটি যেটা আয়ের সাথে মেলে না, কালো টাকা ওটা যারা এখান থেকে টাকা পাচার করে বেগম পাড়াতে বাড়ি করেছে, কালো টাকা সেটি হতে পারে যাদের 263, 300, 400 বাড়ি পাওয়া যায়, যাদের টাকা দিয়ে বাংলাদেশের টাকা দিয়ে বিদেশে তার শ্রেষ্ঠ ধনী হয়, তাদের কালো টাকা হতে পারে। যারা এই যে 1 লক্ষ কোটি টাকা 1 লক্ষ হাজার কোটি টাকা যারা লোপাট করে নিয়ে গেল এই যে টিআইবি রিপোর্ট অনুযায়ী, তাদের টাকা কালো টাকা। এগুলোকে আপনি ধরেন, শুধু 15% দিয়ে হবে না, এদেরকে আইনের আওতায় আনতে হবে। কারণ তারা পাচার করে। সক্ষমতার কথা বলছেন, আপনার সক্ষমতা আর একটা উদাহরণ দিই, আপনি বিদ্যুৎ খাত, আপনি যদি কর্মসংস্থান তৈরি করতে চান, আপনি যদি এখানে কর্ম উদ্দীপনা বাড়াতে চান, কৃষিতে যদি আপনি করতে চান, আমার কিন্তু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ লাগবে। আপনি সেই বিদ্যুতে গতবার যেখানে বাজার ছিল 34,000 কোটি টাকা, এবার সেখানে 4,000 কোটি টাকা কমায় দিয়ে 30,000 কোটি টাকা আপনি করলেন। আপনি গ্যাসের দাম বেড়ে গেছে, জ্বালানির দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, তা আপনি বিদ্যুতের সক্ষমতা বৃদ্ধি না করে আপনি কোন দিকে যাচ্ছেন? পেছনের দিকে হাঁটতেছে। সরকার যে ঋণের ওপরে যে বসে আছে এবং দেশ চালাচ্ছে, এটা করবে 1 টাকার 22 টাকা করবে হচ্ছে সুদ পরিশোধ করতে, মূল না কিন্তু, শুধু সুদ। তারপরে বেতন খাতে খরচ করবে 15 টাকা 80 পয়সা। তারপরে আমরা যে সমস্ত সাহায্য দিই মঞ্জুরি, এই সাহায্য মঞ্জুরি পড়বে 14 টাকা 90 পয়সা। পণ্য এবং সেবা যেগুলো সরকার আমাদের কাছে বিক্রি করে সেগুলো হলো 8 টাকা 80 পয়সা। সম্পদ সংগ্রহে 4 টাকা 30 পয়সা। পেনশনে ব্যয় করবে 7 টাকা 20 পয়সা। ভর্তুকি এবং প্রণোদনায় 20 টাকা। যদিও এই ভর্তুকির বিদ্যুৎ ক্ষেত্রে যে ভুক্তি, সেখানে 81% কিন্তু আমি বললাম যে রেন্টাল এবং কুইক রেন্টালের মালিকরা 1 মেগাওয়াট বিদ্যুৎ না উৎপাদন না করে কিন্তু ভোগ করছে, যেটা অনৈতিক এবং সেটা কৃষকদের সাথে প্রতারণার একটা শামিল। দেখেন, অপরাধ প্রমাণিত হওয়ার আগে তাকে অভিযুক্ত বলা যেতে পারে, কিন্তু অপরাধী বলা যায় না। এটা হলো যে আমার সোজা, আমি যতটুকু আইন বুঝি আর কি, এটি হলো আমার বক্তব্য। এর চেয়ে বেশি বক্তব্য নাই। তবে এই ধরনের ওপেন স্পেসে কাউকে সরাসরি গালাগালি করা বা সরাসরি মানে একদম প্রমাণিত অভিযোগ গুলো চালিয়ে শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী হোক, কাউকে সরাসরি এভাবে বলা, সেটা উনি কেন, ওনার বিরুদ্ধেও যদি কেউ যদি ওনাকে এভাবে করে বলে, সেটাও আমি সমর্থন করি না। কারণ তাকে অভিযুক্ত বলা যাবে আইনের ভাষায়, কিন্তু অপরাধী বলা যাবে না। এটা হলো আমার বক্তব্য। দেখ, আমি একটু কালাম ভাইয়ের বক্তব্যে আসি। সাদা টাকা কালো টাকা এগুলো নিয়ে আর কি, নিজের তো কোনো টাকা নাই, সবই সাদা মনে হয় আর কি, সবই সাদা মনে হয়। কালো টাকা নিয়ে আলোচনা করতে করতে এই যে আপনারা আলোচনা করবেন আর কি, আলোচনার মধ্যেই থাকবে। এখন আমি আমার আবুল কালাম আজাদ ভাইয়ের শ্রদ্ধা রেখে বলি, আমি কিন্তু আবারও বলছি, আমি একজন বিজনেসের মানুষ। অপ্রদর্শিত অর্থ আর অবৈধ অর্থের মধ্যে পার্থক্যটা কিন্তু আমাদেরকে টানতেই হবে। অর্থনীতির ভাষায় টানতেই হবে। একটা অর্থ আমার আছে, আমি সেটি ইনকাম ট্যাক্সে শো করিনি, কিন্তু ওই ইনকামটি আমার বৈধ বেতনের টাকা, ওই ইনকামটি আমার বৈধ ব্যবসায়ের টাকা, ওই ইনকামটি আমার বৈধ কন্ট্রাক্টরি ব্যবসার টাকা। তাহলে এটিকে আপনি কোনোভাবেই কালো বলতে পারবেন না, অপ্রদর্শিত। আপনি এই অপ্রদর্শিত অর্থ যেহেতু আপনি দেননি, নির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু আপনি ওই আর্থিক বিবরণী জমা দিতে পারেননি, এই জন্য আপনার এর বিরুদ্ধে 15% শাস্তি হবে। এটাকে আমি বলছি, এটাকে আমি সমর্থন করি। আমেরিকা, আমার ভাই যেটা বলার চেষ্টা করছেন, আমেরিকা কিন্তু এটাকেই সমর্থন করে, যদি করে থাকে। সৌদি আরব বা চায়না যদি করে থাকে, এটাকেই সমর্থন করেন। কিন্তু বেনজিরের টাকা সাদা করার সমর্থন করেন না, আজিজ সাহেবের টাকা সমর্থন করেন না, আনার সাহেবদের টাকা সমর্থন করেন না। তারপরে যাদের ওই যে ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি 2,000 কোটি টাকা নিয়ে গেছে, সমর্থন করেন না। বাচ্চু সাহেব 4,000 কোটি টাকা বেসিক ব্যাংক থেকে নিয়ে গেছে, সমর্থন করেন না। আচ্ছা, আজিজ সাহেবের এই মানব জমিনের যে রিপোর্টটা, এটা নিয়ে আমরা কোনো পত্রিকায় দেখলাম না, কোনো আলোচনা দেখলাম না, কেন? দেখেন আপা, এখন পত্রিকায় আসছে, কেউ কথা বলছে না, দুদক কথা বলছে না, সরকার কথা বলছে না, আমাদের মিডিয়া কথা বলছে। আমি জানি না কেন কথা বলছে। দুদকের যিনি খুরশেদ আলম, উনি আমার সাথে ছিলেন পরশুদিন, উনি বলছেন যে আজিজ সাহেবের ব্যাপারে সেরকম কোনো দুর্নীতির ব্যাপারে কিছু আসে নাই। আমেরিকা বলেছে তো ওনার ক্ষমতার অপব্যবহারের কথা বলেছে। যাক, আমি ওই বিতর্কে যাব না। তাহলে প্রথম আলোর মানব জমিন কিন্তু বাংলাদেশের মেইন স্ট্রিম পত্রিকার একটা। তারা কিন্তু দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, বাড়ি নম্বর, একেবারে এত কনস্ট্রাকটিভ নিউজ কোনো পত্রিকা করতে পারে, এটাও না বিশ্বাস করতে আমার কষ্ট হয়ে আছে না। আমার তো মনে হয় যে নিখুঁত কোনো গোয়েন্দা সংস্থা বা নিখুঁত কোনো এক্সপার্ট দিয়ে এই রিপোর্টটা করানো হয়েছে, যেখানে ফাঁক ফোকর কিন্তু খুবই কম। দাগ নাম্বার, দলিল নাম্বার, কি সব অবস্থা, কোন বাড়ি কোন দারোয়ান পাহারা দেয়, এই গেটের ধরনটা কি, ইটের কোন সাইজ ইট, সমস্ত কিছু বলছে। আমি না অবাক হয়ে গেছি। আমি নিজে আমার জীবনের প্রথম ইনকাম সাংবাদিকতা, 500 টাকা বেতন, সেই 83 সনের কথা বলছি। আমার সাংবাদিকদের প্রতি অসম্ভব রকমের একটা শ্রদ্ধাবোধের জায়গা আছে। এত নিখুঁত নিউজ কোনো সাংবাদিক করতে পারে,
এটি কিন্তু আমার বিশ্বাস করতে মাঝে মাঝে কষ্ট হয়। এটি দুর্নীতি দমন কমিশন খতিয়ে দেখবে বা আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখবে, যাদের খতিয়ে দেখা দরকার তারা খতিয়ে দেখবে, এই আহ্বান শুধু জানাবো। এবং আবারও আমি বলছি, অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কাউকে আমি অভিযুক্ত বলতে পারি, আমি তাকে অপরাধী বলতে পারি না। আমি কালাম ভাইকে শুধু এতটুকু বলেছি, দেখেন আমার এই অপ্রদর্শিত অর্থ এবং এই অবৈধ অর্থ, এটা বোধহয় কালাম ভাই বোধহয় বুঝবেন। কালাম ভাই ভোটে দাঁড়িয়েছিলেন, 30 তারিখে আমাদের জমা দেওয়ার লাস্ট ডেট চলে গেছে, উনি কোনো কারণে অর্থ দেখাতে পারেননি, কিন্তু এটি ওনার কষ্ট করা টাকা, এটা কোনোভাবেই কালো টাকা নয়, কোনোভাবেই নয়, অপ্রদর্শিত টাকা। এবং বাজেটে যে প্রভিশনটা বিএনপি আওয়ামী লীগ এতদিন পর্যন্ত দিয়েছে সেটি অপ্রদর্শিত টাকা, নট কালো টাকা। আমরা কালো বানিয়ে ফেলাইছি। হ্যাঁ, কালো টাকা ওটি যেটা বেনজিরের কাছ থেকে আমরা এখন দেখতেছি, বা কালো টাকা ওটি যেটা আয়ের সাথে মেলে না, কালো টাকা ওটা যারা এখান থেকে টাকা পাচার করে বেগম পাড়াতে বাড়ি করেছে, কালো টাকা সেটি হতে পারে যাদের 263, 300, 400 বাড়ি পাওয়া যায়, যাদের টাকা দিয়ে বাংলাদেশের টাকা দিয়ে বিদেশে তার শ্রেষ্ঠ ধনী হয়, তাদের কালো টাকা হতে পারে। যারা এই যে 1 লক্ষ কোটি টাকা 1 লক্ষ হাজার কোটি টাকা যারা লোপাট করে নিয়ে গেল, এই যে টিআইবি রিপোর্ট অনুযায়ী, তাদের থেকে কালো টাকা। এগুলোকে আপনি ধরেন, শুধু 15% দিয়ে হবে না, এদেরকে আইনের আওতায় আনতে হবে। কারণ তারা পাচারকারী, তারা টাকা তসরুপকারী, তাদেরকে আপনি 15% দিয়ে আপনি মাপ দেবেন কেন? না, মাপ দেওয়ার কোনো সুযোগ নেই। এটাই অনৈতিক আমরা বলছি, এটাই কি আমরা অগ্রহণযোগ্য বলছি। দেখেন আরেকটা জিনিস আমি একটু বলি, আমার কালাম ভাই অনেকগুলো কথা বলছেন, আমেরিকা এবং চায়না টায়না সব বলছেন। দেখেন আপনি হাল বওয়ার জন্য দুটা পশু ব্যবহার করা হয়, একটা হলো গরু আর একটা হলো মহিষ। এখন যদি গরু মহিষের যে কোনো একটা দিয়ে কিন্তু আমরা আগে হাল বইতাম, এখন যদিও এটা ডিজিটাল কৃষি চলে আসছে, মেশিনারি চলে আসছে, মেকানিজম চলে আসছে, এগুলো তো হচ্ছে, কিন্তু হাল চাষ করতে হলে কিন্তু গরু এবং মহিষ লাগবে। অতএব গরু শক্তিশালী না মহিষ শক্তিশালী, এই তুলনা হতে পারে। এখন যদি গরু মহিষের সাথে ছাগলের তুলনা করেন যে ছাগল শক্তিশালী, তাহলে এটার তুলনা গ্রহণযোগ্য হবে না। কোথায় আমেরিকা আর কোথায় হলো চায়না, যাদের অর্থনীতির সাথে কোনো ধারের কাছে দাঁড়ানোর মতো সক্ষমতা এখন পর্যন্ত বাংলাদেশে নেই। আমি চাই সেই সক্ষমতা অর্জন করুক, কিন্তু এখন পর্যন্ত নেই। আমেরিকা লোন নেয়, আমেরিকার লোন পরিশোধ করার সক্ষমতা আছে, আমার বাংলাদেশের সক্ষমতা নেই। প্রশ্নটা সেই জায়গায়। এবং আমার বাংলাদেশে আপনি স্মার্ট বাংলাদেশ করবেন, লক্ষ লক্ষ বেকারকে কর্মহীন রেখে আপনি স্মার্ট বাংলাদেশ করবেন। বাজেটের কথা মনে বলছেন, সমালোচনায় বাজেট নিয়ে তো সমালোচনা করবো নাকি? প্রত্যেকটা জায়গায় তো সমালোচনা করা যায়। আপনি স্মার্ট বাংলাদেশের কথা বলবেন, একজন লোক 100 টাকা যদি রিচার্জ করে, সে কথা বলতে পারবে 60-70 টাকা, তাহলে আপনি 40 টাকা কেটে নিচ্ছেন। আপনি স্মার্ট বাংলাদেশের কথা বলছেন। আপনি এমবি ছাড়া আপনি কি ডিজিটালে যে আজকে আপা ফোন করছে, আমরা এখানে কথা বলছি, আমি তো নিজের পয়সায় এমবি কিনে এর সাথে কানেক্ট করে কথা বলছি, কারণ আমার যেটা অন্য সাথে কাজ করে না। তাহলে এর জন্য আমাকে 100 টাকার যদি আমি এমবি কিনি, তাহলে নেট কি চার্জ কিনি, তাহলে আমাকে 60 টাকা আপনি সরকার কেটে দেবেন। এটা কি গ্রহণযোগ্য? এটি কি মানুষের বর্তমান আর্থসামাজিক অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ? এটা সমালোচনা হলো না কেন? আপনি সিম কিনবেন কালাম ভাই, আগে একটা সিম 200 টাকা ছিল, এখন সেই সিম কিনতে 100 টাকা বেশি দিতে হবে, একটা সিম 100 টাকা বেশি দিতে হবে। এটা কি মানে? এটা কি মানে কি বলবো যে এটা কি কিসের দেশ? যা খুশি তাই করা যায় ইনডাইরেক্ট ট্যাক্সের নামে। আপনি দেখেন ওই কথা বললেন, দেখেন চীন এবং আমি তো বলছি যে আন্তর্জাতিক লোন আপনি নেন, আপনি দেশের ব্যাংক থেকে যখন লোন নেবেন, তখন তো ব্যাংক এবং ব্যবসার আপনার দলের ব্যবসা এফবিসিসি দখলে, তারা সাংবাদিক সম্মেলন করেছিল যে ব্যাংকগুলা অভ্যন্তরীণ খাতে লোন প্রবাহ করতে ব্যর্থ হবে। আর এটা যদি ব্যর্থ হয় কালাম ভাই, ইনভেস্ট হবে না, শিল্প হবে না, শিল্প না হলে কর্মসংস্থান তৈরি হবে না, কর্মসংস্থান না হলে বেকারত্ব তৈরি হবে। এই বিষয়গুলো কিন্তু এক একটা আরেকটার সাথে কিন্তু সংশ্লিষ্ট। বাজেটে সেই সুপথ কিন্তু নাই, সেটা নিয়ে আমরা সমালোচনা। আপনি লোন নেন না কেন? কোনো আপত্তি নাই, আপনার সক্ষমতা নাই। আপনি লোন নেওয়ার পরিশোধ করার সক্ষমতা নেই বলে আপনি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারেন না, আপনি জ্বালানি দিতে পারেন না, আপনি কর্মসংস্থানের কথা আপনি নির্বাচনী ইস্তাহারের সাথে তো বাজেটের কোনো মিল নেই। নির্বাচনী ইস্তাহারে কর্মসংস্থানের কথা বলেছে, বাজেটে কি এমন কোনো অর্থ বরাদ্দ আছে যার মধ্যে দেশের 10,000 লোকের কর্মসংস্থান সৃষ্টি করার একটি উদ্যোগের আছে? এখানে বরাদ্দ এখানে আছে। আপনি একটু যায় না, আপনি হেলথ স্বাস্থ্যের কথা বলছেন, কমিউনিটি ক্লিনিক গুলা একটি টাকা বলা আছে বাজে, একটি কথা যে কমিউনিটি ক্লিনিক গুলা কি করে সক্ষমতা হবে। এটা তো আওয়ামী লীগের একটা স্বপ্নের প্রজেক্ট, মাননীয় প্রধানমন্ত্রী একটা স্বপ্নের প্রজেক্ট। সেই প্রজেক্টকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কোনো অর্থ বরাদ্দ, কোনো পরিকল্পনা, কোনো কিছু কি আছে? নাই তো। তারপরে আপনি দেখেন যে উনি বললেন সক্ষমতা, অনেক বড় বাজেট। কালাম ভাই আপনাকে ছোট করে বলবেন, আপনি যে দেশে থাকেন সেই দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করেছে, তারা তাদের মুনাফার টাকা দেশে নিয়ে যেতে পারে না ডলার সংকটের জন্য। এবং সেখানে ডোনাল্ড লু সাহেবকে এসে বা ওই পিটার হাসকে বাংলাদেশ ব্যাংকে গিয়ে বলতে হয় যে তুমি আমার বিনিয়োগের টাকাটা ফিরে দাও, প্রফিটের টাকাটা আমরা নিয়ে যেতে চাই। তাহলে আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি? আপনি সক্ষমতার কথা বলছেন। আপনার সক্ষমতা আর একটা উদাহরণ দিই, আপনি বিদ্যুৎ খাত,
আপনি যদি কর্মসংস্থান তৈরি করতে চান, আপনি যদি এখানে কর্ম উদ্দীপনা বাড়াতে চান, কৃষিতে যদি আপনি করতে চান, আমার কিন্তু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ লাগবে। আপনি সেই বিদ্যুতে গতবার যেখানে বাজার ছিল 34,000 কোটি টাকা, এবার সেখানে 4,000 কোটি টাকা কমায় দিয়ে 30,000 কোটি টাকা আপনি করলেন। আপনি গ্যাসের দাম বেড়ে গেছে, জ্বালানির দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, তা আপনি বিদ্যুতের সক্ষমতা বৃদ্ধি না করে আপনি কোন দিকে যাচ্ছেন? পেছনের দিকে হাঁটতেছেন। তারপরে আপনি এই যে রেন্টাল এবং কুইক রেন্টালের নামে যে টোটাল ভর্তুকির 81% সরকার দলীয় নেতৃবৃন্দকে বিনা উৎপাদনে টাকা দিতে হচ্ছে। সেই রেন্টাল এবং কুইক রেন্টালের ব্যাপারে আপনার ঘোষণা কি বাড়ছে? এই লোপাটটা আপনি বন্ধ করবেন কিনা, বা এই অর্থ তছরূপ আপনি বন্ধ করবেন কিনা, একটি কথা কিন্তু সেই জায়গায় বলা নাই। অতএব সক্ষমতা আমাদের হয়নি। তারপর আমার রবি ভাই বলে গেছে, ওটা বলবো না, যে মেড ইন বাংলাদেশকে আপনি উৎসাহিত না করে আপনি মেড ইন বাংলাদেশকে আপনি কি করে দুর্বল করা যায়, যার কারণে 7% থেকে 15%, 1% থেকে 10% আপনি প্রত্যেকটা দেশীয় পণ্যের উৎপাদনের প্রতি উৎপাদন পর্যায়ে আপনি ভ্যাট নির্ধারণ করলেন। ভোক্তা তো আছেই, উৎপাদন পর্যায়ে এটি কেন দেখেন। তারপরে দেখেন বাজারের কথা, মূল্যস্ফীতির কথা বলছেন, মূল্যস্ফীতি 6.5 নামায় নিয়ে আসবেন সরকারি টার্গেট। এই মুহূর্তে খাদ্য মূল্যস্ফীতি গ্রাম অঞ্চলে 10.22% বা 10-এর উপরে, বাস্তবে এটা আরো বেশি। তা আপনি মূল্যস্ফীতি যদি আপনি কমায় আনতে চান, তাহলে তো আপনাকে কর্মসংস্থান বাড়াতে হবে, কিন্তু বাজেটে তো কর্মসংস্থান বৃদ্ধির জন্য দৃশ্যমান কোনো কিছু নাই। প্রশ্ন হলো সেই জায়গায় আপনি প্রবৃদ্ধির কথা যে টার্গেট দিয়েছেন 6.75, সেটিও তো হয়নি, গতবার 5.8 হয়েছে। আপনি এই যে আপনি প্রবৃদ্ধি অর্জন করবেন, কি করে করবেন? এটা তো হয় না। কারণ আপনি দেশে যদি বিনিয়োগটা নিরুৎসাহিত হয়, দেশে যদি বিনিয়োগ করার মতো সক্ষমতা সরকার না থাকে, এবং সরকারের দৈনন্দিন ব্যয় পরিচালনা করার জন্য ব্যাংকের ঋণের উপরে নির্ভরশীল হতে হয়, তাহলে কিন্তু সে দুঃখজনক। আমি শুধু ছোট করে একটা কথা বলে শেষ করবো, হাসিনা আপা, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। দেখেন, আমি আপনাকে ছোট করে বলি, সরকার যদি 100 টাকা ব্যয় করে, তাহলে কোথায় কোথায় করবে আমি একটু হিসাব দিই। এই বাজেটে সবচেয়ে বেশি ব্যয় করবে হলো সুদ খাতে। সবচেয়ে বেশি সুদ সরকার যে ঋণের উপরে যে বসে আছে এবং দেশ চালাচ্ছে, এটা করবে 1 টাকার 22 টাকা করবে হলো সে সুদ পরিশোধ করতে, মূল না কিন্তু, শুধু সুদ। তারপরে বেতন খাতে খরচ করবে 15 টাকা 80 পয়সা। তারপরে আমরা যে সমস্ত সাহায্য দিই, মঞ্জুরি, এই সাহায্য মঞ্জুরি পড়বে 14 টাকা 90 পয়সা। পণ্য এবং সেবা যেগুলো সরকার আমাদের কাছে বিক্রি করে, সেগুলো হলো 8 টাকা 80 পয়সা। সম্পদ সংগ্রহে 4 টাকা 30 পয়সা। পেনশনে ব্যয় করবে 7 টাকা 20 পয়সা। ভর্তুকি এবং প্রণোদনায় 20 টাকা। যদিও এই ভর্তুকির বিদ্যুৎ ক্ষেত্রে যে ভুক্তি, সেখানে 81% কিন্তু আমি বললাম যে রেন্টাল এবং কুইক রেন্টালের মালিকরা 1 মেগাওয়াট বিদ্যুৎ না উৎপাদন না করে কিন্তু ভোগ করছে, যেটা অনৈতিক এবং সেটা কৃষকদের সাথে প্রতারণার একটা শামিল। অনুন্নয়ন বিনিয়োগ, সেটা 3 টাকা 10 পয়সা, এবং অপ্রত্যাশিত ব্যয় 2 টাকা 2 পয়সা আর 20 পয়সা, বিবিধ হলো 1 টাকা 70 পয়সা। তাহলে আমাকে বলেন তো, যে রাষ্ট্রটি দেশের ডেভেলপমেন্ট সবচেয়ে বড় খাত, শিক্ষা বড় খাত, সেবা বড় খাত, সেই জায়গাতে ব্যয় বৃদ্ধি না করে সর্বোচ্চ ব্যয় করতে হয় সুদ পরিশোধ করার জন্য, এটি কি কোনো জনবান্ধবমুখী কোনো বাজেট হতে পারে? এটা কি কর্মসংস্থান সৃষ্টিকারী কোনো বাজেট হতে পারে? হতে পারে না তো। কারণ কর্মসংস্থান সৃষ্টি করতে হলে আপনি যে যে জায়গায় বরাদ্দ রাখা দরকার, সেই সেই জায়গায় তো আপনি বরাদ্দগুলো রাখেননি। এই চিন্তা করি যে এই দিন শেষে এই বাজেটটা, আরেকটি কথা হলো, আপনি যে স্বপ্নের কথাগুলো বলেছেন, সেই স্বপ্নগুলো তো অবাস্তব, কোনোটাই বাস্তবায়ন। এই যে আপনি 4,81,000 বা 84,000 কোটি টাকা আপনি এনবিআর কে ট্যাক্স আদায় করার দায়িত্ব দিলেন, এ পর্যন্ত গত 15 বছরেতে এনবিআর কখনো সরকার নির্ধারিত বা বাজেট কর্তৃক যে টার্গেট, সেই টার্গেটের ধারের কাছে তো যেতে পারেনি। তাহলে আবারও কিন্তু আপনাকে ঋণ করতে হবে। কি করতে হবে? সম্পূরক ঋণ করতে হবে ওই ব্যয় মিটানোর জন্য। তাহলে এই যে আমরা 1,31,000 কোটি টাকার কথা বললাম যে আমরা সুদবাবক পরিশোধ করবো 2024-25-এ, তাহলে এটা তো 1,30,000 থেকে তো 1,50,000 চলে যাবে। এই যে চাপ, এবং এই চাপের পরে আমাদের মেগা মেগা যে প্রজেক্টগুলো রয়ে গেছে, যেখানে মেগা মেগা অনিয়মের কথা আমরা শুনি বা বলেন, আমরা রাজনীতিবিদরা প্রত্যেকে আমরা দেখি, বা ব্যয় বেশি, পার্শ্ববর্তী ভারতের দেশ থেকেও আমাদের এখানে ব্যয় বেশি, এই ব্যয়গুলোর লোন কিন্তু পরিশোধ শুরু হয়ে গেছে, এবং সেগুলো প্রত্যেকটি শোধ করতে হবে কিন্তু ডলারের বিনিময়ে। আমার সেই সক্ষমতার জায়গাটুকু, কালাম ভাই, আমি আবারও আপনাকে বলছি যে ছাগল আর গরুর সাথে, গরু আর মহিষের সাথে হাল চাষ করার ক্ষেত্রে ছাগলের তুলনা হয় না, এবং কখনো হওয়া সামর্থ্যও নয়। ধন্যবাদ আপনাকে।